শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি সন্ধ্যা বর্মন ফিরে এলাম আর একটি ব্লগ নিয়ে। তো এই যে আজকেও সকালবেলায় এত কুয়াশা, ঘুম থেকে উঠে দেখি মানে দূরের জিনিস তো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এই যে কুয়াশা দেখতে দেখতেই তো আমাকে কাজ করতেই হবে। এদিকে রাস্তায় যে গাড়ি চলছে সেটাও ঠিকমতো দেখা যাচ্ছে না। তো সামনা পিছন এভাবে দেখেই আমি এখন বাড়িতে সম্পূর্ণ কাজ শেষ করে স্নানে যাব। স্নান থেকে রান্নাঘরে ঢুকবো। তো এদিকে আমার রান্না করতে একটু যদিও লেট হবে মানে কি মানে তাড়াতাড়ি তো করতেই লাগবে, কেননা বরের কাজে যাবে খেয়ে। ছেলের তো আজকে স্কুল নেই। আজকে মানে কি ওদের 1 মাসের ছুটি, মাধ্যমিক পরীক্ষা আজকে থেকে শুরু, এরপরে হবে উচ্চ মাধ্যমিক। তো এই যে বর বাজার থেকে শুধু মাছ নিয়ে আসলো, সবজি বাজার আছে, শুধু মাছটাই নিয়ে আসলো আর জল নিয়ে আসলো। তো এই যে সকালবেলা ও চাটা করতে চাইলো, তো বললো তোমারও স্নান করতে দেরি হবে, বাবু ওরাও এখনও ওঠেনি, তা বাজারটাই করে নিয়ে আসি। তো বাজারে গেল, আমি এদিকে স্নান সেরে চা করে 2 ছেলেকে দিলাম, ওরা খেলো। ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম ওদিকেই। তখন এই যে পাঁপড়টা ভাজবো, ভাজার পর মাছটা করব। মাছটা করে তারপরে ওদের খাইতে দেবো একসঙ্গে। 2 ছেলে তো বাড়িতেই থাকবে। বড় ছেলে 12টার দিকে আজকে টিউশন, যদিও 9টার দিকে ছিল, ও টিউশন ছাড় বলছে যে স্কুল যেহেতু নেই তোদের একটু লেটেই পড়াবো। আর ছোট ছেলের আজকে টিউশন নেই, ও বাড়িতেই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রান্না শেষ হয়ে যাবে। আজকে আমি জলের কাজ একটু পুরোপুরি করব। ছেলের যেহেতু স্কুল নেই, ওদের জামা কাপড় ধুয়ে একদম আমি তুলে রাখবো, কেননা আলনায় থাকে, কোন একটা জায়গায় কয়টা যে ফেলবে কোনো ঠিক নাই। মানে জামা কাপড় এখনও আমি গুছিয়ে রাখলে ওরা সব কিছু আউলিয়ে রাখে, একটা নেবে তো কয়টা ফেলবে কোনো ঠিক নেই। তো এখন মাছটা ভাজবো। মাছটা ভাজার পর ডাল মাছ মানে পাঁপড় ভাজা। তো আমি একটু কপি আছে, কপিটা একটু বানাবো। আমার ডালের থেকে কপি ভালো লাগে, বাঁধাকপি। 2 ছেলে আবার খাবে না। আমরা 3 জন খাবো, আমার দেওর, আমার বর আর আমি। আমার দেওর তো দিনের বেলা খায় না, ও দিনের বেলা বাড়িতে আসে না, তোমাদের আগের ভিডিওতে আমি দেখাইছি। ও একদম চোখে দেখে না। তো ওই যে বাড়ির থেকে বেরিয়ে যায় আর কোনো কথা শুনে না, একদম রাত্রে আসে। তো মাছ ভাজা হয়ে গেল, কপিটা ওদিকে আমি হালকা একটু সিদ্ধ করে নিয়ে এই যে কপিটাও রান্না করেই নিলাম একবারে। দেখি মাছটা যদি সময় পাই তাহলে আমি বানিয়ে নেব। এখন আমি একটু উঠোনটা মুছে নেব, এই জামা কাপড়টা ধুয়ে দিয়ে উঠোনটা মুছে নেব। ছেলের স্কুলের প্যান্ট শার্টের সঙ্গে সঙ্গে একটু আমি ওদের জ্যাকেট দুটোও ধুয়ে দিব। ধুয়ে দিয়ে উঠোনটা মুছে নেব। উঠোনটা একদম নোংরা হয়ে আছে, যদিও বাড়ি ঘর আমার ঠিক করা নাই, ভাঙাচুরা বাড়ি, তবুও একটু পরিষ্কার রাখার চেষ্টা করি আমি যতটা পারি। কেননা এক সাইডে একটা ঘর ছিল আমাদের পশ্চিম দিকে, তো ওই ঘরটা ভাঙছে, তো আর এখনও আমরা তুলতে পারিনি। বরকে বলতেছি ওইদিকে একটু টিন দিয়ে মানে ছাপড়া ঘর তুলে নিব। তো এই যে জামা কাপড় আমি ধুয়ে নিলাম, ধুয়ে এখন এই যে শুকাতে দেওয়ার জন্য বাড়ির বাইরে আসলাম। সকালবেলা তো কুয়াশা দেখেই এতটাই মন খারাপ ছিল যে রৌদ্র হয়তো পাবো না। তো এখন একটু রৌদ্র যেহেতু দিয়েছে, জামা কাপড় একদম বাইরে নিয়ে আসলাম। উঠোনে আর কোনো রৌদ্র নেই, আমার গাছের ছায়ায় ভর্তি। তো এদিকে আমি জামা কাপড় ধুতে জামা কাপড় শুকাইতে আর কি দিতে আসছি, যখন এদিকে শুকাইতে দিয়ে গিয়ে আমি উঠোনটা মুছে নেব একবারে। এখনও ভাত খাইনি, যদিও খাওয়ার ইচ্ছা নেই, কাজ শেষ করব তারপর। বড় ছেলে টিউশন থেকে আসবে, চা বিস্কুট খেয়েছি, এটুকুই, খেতে ইচ্ছা করছিল না। বর যদিও ফোন করে ও খোঁজ নেয় যে তুমি খেয়েছো কি না, জানে আমি কাজের মধ্যে থাকলে খাওয়াটাও ভুলে যাই। তো ফোন করে বলল, তো আমি বললাম যে একটু জলের কাজ আগে শেষ করে নিই, তারপরেই খাবো। তো ওর কাজের থেকে ফিরে এসে বকা খাবো
যেহেতু এখনও আমি খাইনি, তো বড় ছেলে আসুক, একবারে বসে একটু খেয়ে নেব। তো এই যে আমার ধোয়া শেষ, এখন আমি উঠোনটা মুছিয়ে নেব, মুছিয়ে নিয়ে তারপরে পরিষ্কার হয়ে খেতে বসবো একটু। তা যাক, আমি মানে যে বিষয় নিয়ে বলতে চাচ্ছিলাম, প্রিয়া বৌমার শ্বশুর মশাইকে নিয়ে। তো দাদা তো এখন নেই, তোমরা সবাই জানো যারা ভিডিও দেখো। দাদা আমার সংসারের মানে কতটা অবদান ছিল আর কি। প্রতিটা মুহূর্ত আমাদের বাড়িতে আসতো, আমাদের একটা কিছু হলেই দাদা সবার আগে ছুটে আসতো। আজকে মানুষটার জন্য খুব কষ্ট হয় আমাদের, মানে এতটাই ভালো ছিল কি বলবো আর। সবসময় আসতো, আমার ছেলেকে নিত, আমাদের বাড়িতেই প্রায় সময় খাওয়া দাওয়া করতো। আমার বরের সঙ্গে দাদার বন্ডিংটাই আলাদা ছিল, কেননা আমার বিয়ের ব্যাপারটা সম্পূর্ণটাই দাদা ছিল। মানে আমার বিয়েটা কিন্তু ভেঙে গিয়েছিল, আমার বাবা এখানে দিতে চায়নি, শেষে ওই দাদাই সম্পূর্ণ ঠিক করে দিয়েছে। যদিও দেখাশোনাই আমার বিয়েটা, মানে এক কথায় যাকে বলে ঘাটার ঘাস মারা, মানে রাস্তার ঘাস মারা পায়ে হেঁটে, এইরকম ছিল দাদার অবস্থা। দাদা শেষে আমাদের বাড়ি অবধি পৌঁছে গেছে। আমার যে নিজের দাদা আছে, সে দাদা তো মুহুরি কাজ করে কোর্টের, দাদার কাছে প্রায় সময় যেত, দাদা কোনো পাত্তাই দিত না। ঘটক মশাই আবার এদিকে মানে আমার বাবার বাড়িতে যেত, বাবাও পাত্তা দিত না, কই কি না ওখানে দিব না। এমনিতে তো বরমশাই ভালো, কিন্তু যে আমার শ্বশুর শাশুড়ি মা কেউ তো আর কি ওর সঙ্গে ছিল না, অন্যের সংসারে ওর জীবনযাপন ছিল আর কি, ওর এক ভাইয়ের কাছে। সে কারণে হয়তো কোনো কিছু খোঁজ খবরে আর আমাকে এখানে বিয়ে দেবে না, এরকম একটা ব্যাপার ছিল। আমিও তো এত কিছু জানতাম না। পরে শেষমেশ দাদার কাণ্ডকীর্তিতেই এখানে আমাদের বিয়ে হলো। তো দাদা কখনো মানে আমাকে ভাইয়ের বউ মনে করতো না, নিজের বোনেই মনে করতো। আমিও ঠিক ওরকমটাই মনে করতাম। আমাদের বাড়িতে সবসময় আসতো, আমার না জানা জিনিসগুলো জানিয়ে দিত। এ সংসারে তো আমি মানে এসে তো কোনো কিছুই বুঝতে পারতাম না, এত বড় ফ্যামিলি, যদিও মানে সবাইকে চিনতাম না ওভাবে, এতগুলো মানুষ। দাদাই আমাকে সব কিছু দেখাই দিত, এই করবা সেই করবা, মানে এটা করবা সেটা করবা। এরপরে আমার দুই ছেলে পিঠাপিঠি, হ্যাঁ ওদের বয়সের ফারাকটা খুবই যদিও কম, দাদাই এসে কোলে পিঠে নিত আমাদের বাড়িতে, সবসময় আমাকে সাপোর্ট করতো দাদা। মানে ভাসুর ঠাকুর ঠিকই, মানে সবসময় একদম দাদার মতোই সব কিছুতে সাপোর্ট করতো। তো দাদা এসে সব মানে রাত্রেবেলা এসেও আমাদের খবর নিয়ে যেত যে আমরা ঠিক আছি কি না। মানে এতটাই ভালো মানুষ খুব কম পাওয়া যায় আর কি। কারো কোনো কিছু হোক, শুধু আমার বাড়িতে না, কারো কোনো কিছু হোক দাদা সবার আগে ছুটে যেত। তো এই মানুষগুলোর জন্য খুব কষ্ট হয়। তো আমার পরের যে শাশুড়ি মা ছিলেন, ঠিক উনিও ওইরকমই ছিলেন। তা ওনাকেও ওনার নিয়েও একদিন বলবো, যদি উনিও এখন নেই। মানে ভালো মানুষগুলোই আমার কাছ থেকে সরে গিয়েছে। আমার সংসার জীবনে না জানা জিনিসগুলো ওরা আমাকে জানিয়ে দিয়েছে। যখন বাবা মার বাড়িতে ছিলাম আমি কিচ্ছু জানতাম না, কি করতে হবে কি না করতে হবে। এখানে এসে ওদের কাছ থেকেই আমি সম্পূর্ণটা জেনেছি। তাই দাদার অবদান আমার কাছে অনেক বেশি। দাদা সবসময় আমাকে সব কিছু দেখায় দিত। এদিকে ছোট জায়ের অবদান আমার কাছেও কম না, ও সব কিছু আমাকে জানিয়ে দিয়েছে। তো আজকে দাদা থাকলে পরে, মানে প্রিয়া বৌমা শ্বশুরমশাই থাকলে পরে তোমাদের আমি দেখাইতে পারতাম যে দাদা কতটা আমাদের সাহায্য করতো। মানে মুখের সাহায্য যে একটা, আমার কাছে এইটাই বড় পাওনা। অনেকভাবে মানে মুখের সাহায্যটাই যে অনেকভাবে করেছে, এইটাই বেশি। কালকে তো প্রেস দেখালি না আমাকে খেলার, কয়টা প্রেস পাইছিস কালকে? দুইটা। কি প্রেস? মিথ্যে কথা না সত্যি কথা?
পাইতে গেছে যেটুকু থেকে যেটুকু আপনি যখন গেছি তখন তো দেখি নেই, তারপরে আগে পাইছি কি না। তার মানে আমার বাড়ির কাও পায় নাই প্রায়, আমার বাড়িতে প্রায় কাও পায় নাই। তা যাক, দাদার কথা বলছিলাম, ওদিকে কাপড় তুলতে তুলতে ছোট জায়ের সঙ্গে একটু কথা বলে নিলাম। তো দাদা যেখানেই থাক ভালোই থাক, সেই সম্পর্কটা আমরা প্রিয় মোমোদের সঙ্গে ধরে রেখেছি। হ্যাঁ, আমরা যাওয়া আসা, হয়তো সময়ের সুযোগ ওভাবে মিলে না, যাওয়া আসা খাওয়া দাওয়া এরকম একটা সম্পর্ক আমাদের। দিদি আসলেই আসে, দিদি এখন বাবার বাড়িতে থাকে, আসলেই আমার এখানে ছুটে আসে, দেখা করে, যা হয় গল্প চা একটু খাওয়া দাওয়া এরকমটাই হয়। তো এই যে কথা বলতে বলতে ছেলের জামাগুলো আমি ভাঁজ করে নিলাম, এখন রেখে দিলাম, বাইরে থাকলে তো আবার নোংরা করে রাখবে। তো যাক, দাদার কথা সম্পূর্ণটা আর বলতে পারলাম না, বলতে গেলে অনেকগুলো কথা আমাকে বলতে হবে। তো এতটা সময় তো এখানে আমার হবে না, কোনো একদিন হয়তো আমি কথার মধ্যে আবার বলবো যে ভালো মানুষ একজন কিভাবে, ভালো মানুষ হলেও আর কি মানুষের পাশে দাঁড়ায়। তো সে গুণটা হয়তো প্রিয় বৌমার কাছে এখন আছে, যে সবার পাশে দাঁড়াতে পারে, সবার সঙ্গে মিশতে পারে, চলতে পারে। এটুকুই আর কি বলার ছিল আমার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটা লাইক দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।